ওকে, আজকে হচ্ছে আমরা এই ৮ নাম্বার অঙ্কটা করব। তো এখানে আমাদের ৮ নাম্বার অঙ্কটা হচ্ছে আমাদের যেহেতু আমরা এর আগের ক্লাসে হচ্ছে রুলসের হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির রুলসগুলো আমরা শিখছি। তো এখানে হচ্ছে আমরা ৮ নাম্বার অঙ্কটা মানে হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির যে অঙ্ক সেটা আমরা শিখবো, ঠিক আছে? তো ৮ নাম্বার অঙ্কটার মধ্যে আমরা ফার্স্টে প্রশ্নটা একটু পড়বো। ওকে, আমাদের এখানে ফলোইং দ্য ব্যালেন্স শিট অফ এইচ লিমিটেড অ্যান্ড এস লিমিটেড অ্যাজ অ্যাট 31 ডিসেম্বর 2016 2016 সালের 31 ডিসেম্বরের জন্য হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির যা যা ইনফরমেশন ছিল সেগুলো আমাদের এখানে দিয়ে দিছে। ওকে, লাইবিলিটিসগুলো দেওয়া আছে, শেয়ার ক্যাপিটাল দেখবেন এখানে এইচ লিমিটেড এবং এস লিমিটেড দুটোটা কোম্পানির একসাথে দেওয়া আছে, ঠিক আছে? সো এইচ লিমিটেড এবং এস লিমিটেড আমরা লিখতে পারি, মানে দিয়ে দিছে। এরপর হচ্ছে জেনারেল রিজার্ভ দেওয়া আছে, ক্রেডিটর্স দেওয়া আছে, বিলস পেয়েবল দেওয়া আছে, প্রফিট লস অ্যাকাউন্ট দেওয়া আছে। ওকে, এরপরে গুডউইল দেওয়া আছে, ফিক্সড অ্যাসেট দেওয়া আছে, স্টক দেওয়া আছে, ডেপ্টর্স দেওয়া আছে, 1500 শেয়ার্স ইন এস লিমিটেড অ্যাট কস্ট। আমাদের এখানে বলতেছে যে 1500 শেয়ার ইন এস লিমিটেড, মানে হচ্ছে আমরা এইচ লিমিটেড দেখবেন এই অ্যামাউন্টটা কোথায় আছে, এইচ লিমিটেডের ঘরে আছে। তার মানে কি এস লিমিটেডের যে শেয়ারগুলো ছিল, টোটাল যে শেয়ারগুলো ছিল সেই শেয়ারের মধ্য থেকে 1500 শেয়ার কে ক্রয় করে নিচ্ছে, হোল্ডিং কোম্পানি ক্রয় করে নিছে, ঠিক আছে? এটা বুঝাচ্ছে। তো আমরা যদি একটু বুঝি যে এইচ লিমিটেডের কতগুলো শেয়ার আছে এবং হোল্ডিং কোম্পানির কতগুলো শেয়ার আছে, ঠিক আছে? দেখেন 5 লাখ, এই 5 লাখকে আমরা 100 দিয়ে ভাগ করব, 5 লাখকে 100 দিয়ে ভাগ করবে, যে এই 100 এটা দিয়ে ভাগ করব, তাহলে আমাদের চলে আসবে 5000 শেয়ার। তার মানে হোল্ডিং কোম্পানির কতগুলো শেয়ার আছে, 5000 শেয়ার আছে। এবার যদি চলে যাই সাবসিডিয়ারি কোম্পানির কাছে, দেখেন সাবসিডিয়ারি কোম্পানির টোটাল টাকা কত, 2 লাখ। 2 লাখ টাকার মধ্যে 100 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসতে আসতে কত, 2000। তার মানে সাবসিডিয়ারি কোম্পানির কতগুলো শেয়ার আছে, টোটাল 2000 শেয়ার আছে। এই 2000 শেয়ারের মধ্য থেকে হোল্ডিং কোম্পানি 1500 শেয়ার এই 2,40,000 টাকা দিয়ে ক্রয় করে নিছে, ঠিক আছে? 1500 শেয়ার কি করছে, ক্রয় করে নিছে। সো আমরা এই জায়গায় লিখে দিতে পারি এখানে যে 1500 শেয়ার এই 2,40,000 টাকা দিয়ে কতগুলো শেয়ার কিনছে, 1500 শেয়ার ক্রয় করে নিছে। ওকে, ক্যাশ অ্যাট ব্যাংক দেওয়া আছে। আচ্ছা, প্রফিট লস অ্যাকাউন্ট অফ এস লিমিটেড শোড এ ক্রেডিট ব্যালেন্স অফ টাকা 15,000। আচ্ছা, এখানে আমরা প্রত্যেকটা জিনিসকে একটু আলাদা করে মার্ক করবো। হ্যাঁ, এখানে আমাদের এই যে এটা কি আছে, প্রফিট লস অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, সো এটাকে আমরা একটু মার্ক করি, তারিখটা সহকারে মার্ক করলাম। ওকে, সো এটাকে আমরা বলতে পারি কি, প্রফিট লস অ্যাকাউন্ট। এখানে লিখে রাখি প্রফিট লস, আচ্ছা, যাতে আমরা খুব সহজেই বুঝতে পারি। আচ্ছা, এরপরে বলতেছে এ ডিভিডেন্ড অফ এত টাকা এত পার্সেন্ট ওয়াজ পেইড ইন অক্টোবর 2016 ফর দ্য ইয়ার 2015। মানে বলতেছে আমরা কত সালের অঙ্ক করতেছি, দেখেন আমরা 2016 সালের অঙ্ক করতেছি। সো এখানে আমাদেরকে বলল যে 2015 সালের যে ডিভিডেন্ড ছিল, 2015 সালের ডিভিডেন্ডটা আমরা 2016তে কী করতেছি, পেড করতেছি। তার মানে গেল বছরের ডিভিডেন্ড এই চলতি বছর আমরা দিচ্ছি। সো এটা আমরা কি পেলাম, ডিভিডেন্ড। তো এখানে আমরা ডিভিডেন্ডটাকে একটু মার্ক করে রাখলাম, মানে ডিভিডেন্ডের কাজ যখন করব তখনই আমরা এই দিকে তাকাবো, ঠিক আছে? আচ্ছা, এখানেও আমি এই প্রফিট লসটাকে মার্ক করে রাখি। ওকে, এরপরে যদি যাই, আচ্ছা, দিস ডিভিডেন্ড ওয়াজ ক্রেডিটেড বাই এইচ লিমিটেড টু ইটস প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যাকোয়ার্ড দ্য শেয়ার্স অফ এস লিমিটেড অন অ্যাজ অন 1 জুলাই 2016। আচ্ছা, এখানে দুইটা কথা একসাথে বললো, আমরা যদি একটু মার্ক করি। প্রথমে বললো ডিভিডেন্ড ওয়াজ ক্রেডিটেড বাই এইচ লিমিটেড টু ইটস প্রফিট লস অ্যাকাউন্ট, মানে কি বললো যে ডিভিডেন্ডটা ছিল এস লিমিটেডের, যে ডিভিডেন্ডটা ছিল এই ডিভিডেন্ডটা হোল্ডিং কোম্পানি দ্বারা কি করা হয়েছে, দেওয়া হয়েছে, মানে হোল্ডিং কোম্পানি এই ডিভিডেন্ডটা দিয়ে দিছে। ওকে, এবং এখানে আর একটা কথা বললো অ্যাকোয়ার্ড দ্য শেয়ার্স অফ এস লিমিটেড। এস লিমিটেডের যে শেয়ারগুলো ছিল এগুলো হোল্ডিং কোম্পানি কবে অ্যাকোয়ার করছে, 1 জুলাই 2016 2016 সালের 1 জুলাই কি করছে, অ্যাকোয়ার করছে। সো এই জিনিসগুলোকে আমরা মার্ক করবো। আচ্ছা, ডিভিডেন্ড এখানে একটা পাইছি ডিভিডেন্ড। ওকে, আর অ্যাকোয়ার্ড, এই অ্যাকোয়ার্ড কথাটাকে আমরা মার্ক করব, ঠিক আছে? ওকে, এরপরে চলে যাব, দ্য বিলস পেয়েবল অফ এস লিমিটেড ওয়ার অল ইস্যুড ইন ফেভার অফ এইচ লিমিটেড ডিসকাউন্টেড দিস বিলস। কি বললো, বিলস পেয়েবল অফ এস লিমিটেড, সাবসিডিয়ারি কোম্পানির যে বিলস পেয়েবলটা ছিল সেইটা ওয়ার অল ইস্যুড সবগুলো দিয়ে দেওয়া হয়েছে ইন ফেভার অফ এইচ লিমিটেডকে দ্বারা দিয়ে দেওয়া হয়েছে ডিসকাউন্টেড
দিস বিলস, মানে সাবসিডিয়ারি কোম্পানির বিলস পেয়াবলগুলা হোল্ডিং কোম্পানি ডিসকাউন্টেডের মাধ্যমে কি করছে, দিয়ে দিছে, এটা আমাদের বললো। সো এখানে আমরা কি পেলাম, বিলস পেয়াবল। সো আমরা বিলস পেয়াবলটাকে একটু মার্ক করে রাখি। ওকে, এরপর আমরা কি পাচ্ছি আবার দেখি, ইনক্লুডেড ইন দ্য ক্রেডিটর্স অফ এস লিমিটেড, এখানে আবার ক্রেডিটর্সের কথা বলতেছে। ক্রেডিটর্স অফ এস লিমিটেড ইজ টাকা 24,000 ফর গুডস সাপ্লাইড। আচ্ছা, আমাদের এখানে কি বললো, ক্রেডিটর্স অফ এস লিমিটেড ইজ টাকা 24,000 ফর গুডস সাপ্লাইড বাই এইচ লিমিটেড। আমাদের এস লিমিটেডের যে পাওনাদার ছিল তারকে পরিশোধ করার জন্য হোল্ডিং কোম্পানি 24,000 টাকার পণ্য কি করছে, সরবরাহ করছে, মানে 24,000 টাকার পণ্য বিক্রি করছে। ইনক্লুডেড ইন দ্য স্টক অফ এস লিমিটেড আর গুডস টু দ্য ভ্যালু অফ টাকা 12,000। আচ্ছা, এখানে আমরা এই ক্রেডিটর্সটাকে একটু মার্ক করবো যে ক্রেডিটর্স নিয়ে আমাদের এখানে কথা বলছে। ওকে, এরপরে যদি আবার একটু খেয়াল করি, ইনক্লুডেড ইন দ্য স্টক অফ এস লিমিটেড, স্টক অফ এস লিমিটেড আর গুডস, মানে এস লিমিটেডের মজুদ পণ্যের মধ্যে যে পণ্যটা ছিল টু দ্য ভ্যালু অফ টাকা 12,000, যেটার মূল্য ছিল 12,000 টাকা, হুইচ আর সাপ্লাইড বাই এইচ লিমিটেড, যেটা এইচ লিমিটেড বিক্রি করে দিছে অ্যাট এ প্রফিট অফ 25% অন কস্ট। মানে সাবসিডিয়ারি কোম্পানির গুদাম ঘরে যে 12,000 টাকার পণ্য ছিল, এটা হোল্ডিং কোম্পানি ব্যয়ের উপর 25% লাভে বিক্রি করে দিছে, ঠিক আছে। দ্য ফিক্সড অ্যাসেটস অফ এস লিমিটেড আর আন্ডার ভ্যালুড। আচ্ছা, এখানে আবার আর একটা কথা বললো যে আমাদের ফিক্সড অ্যাসেটের কথা বলতেছে, ফিক্সড অ্যাসেটস অফ এস লিমিটেড আর আন্ডার ভ্যালুড বাই টাকা 10,000। আমাদের যে স্থায়ী সম্পদটা ছিল সেটার আন্ডার ভ্যালুড করা হয়েছে 10,000 টাকা দ্বারা। আচ্ছা, তো এখানে আমরা এটাকে আমরা মার্ক করছি, এখানে আমরা স্টকটাকে মার্ক করব এবং এই পার্সেন্টেজটাকে মার্ক করব। হ্যাঁ, আচ্ছা, আর এখানে হচ্ছে আমরা ফিক্সড অ্যাসেটটাকে মার্ক করব এবং আন্ডার ভ্যালুড এটাকে আমরা মার্ক করব। এই যে কথাগুলো আমরা মার্ক করলাম, আমি মার্ক করলাম, আপনারাও সেমভাবে জিনিসগুলোকে পেন্সিল দিয়ে মার্ক করে তারপর অঙ্কগুলা কাজ করব, ঠিক আছে। আমাদের কি বললো, প্রিপেয়ার কনসলিডেটেড ব্যালেন্স শিট অফ এইচ লিমিটেড। এইচ লিমিটেড মানে হোল্ডিং কোম্পানির কনসলিডেটেড ব্যালেন্স শিটটা তৈরি করো অ্যাজ অ্যাট 31 ডিসেম্বর 2016, 31 ডিসেম্বরের জন্য 2016 সালের জন্য, ঠিক আছে। 31 ডিসেম্বর তারিখের 2016 সালের জন্য এটা আমাদের কি কনসলিডেটেড ব্যালেন্স শিটটা তৈরি করতে বলছে। ওকে, সো আমরা এখান থেকে প্রথমে কনসলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করার জন্য আমাদের কিছু কাজ করতে হয়। কি কি কাজ করতে হয়, আমাদের টোটাল 8টা কাজ করতে হয়। 8টা কাজের নামগুলো যদি আমি একটু লিখে নিই, প্রথমে হোল্ডিং রেশিও, ওকে। 2 নম্বরে হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট, এবং এটা আমরা এস লিমিটেডের জন্য তৈরি করি, লিখে দিলাম এস লিমিটেড। 3 নম্বরে হচ্ছে ক্যাপিটাল প্রফিট বা লস। আচ্ছা, এখানে কারেন্ট ইয়ার প্রফিট বা লসও হইতে পারে, সো লস, এবং এটা আমরা এস লিমিটেডের জন্য তৈরি করি। ওকে, তারপর হচ্ছে ক্যাপিটাল প্রফিট বা লস, ক্যাপিটাল প্রফিট বা লস, এবং এটাও আমরা এস লিমিটেডের জন্য তৈরি করি। তারপরে 4 নম্বরে গিয়ে হচ্ছে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ, সো আমরা লিখে দিচ্ছি গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ, এবং ক্যাপিটাল রিজার্ভের আর একটা নাম হচ্ছে কি কস্ট অফ কন্ট্রোল, ক্যাপিটাল রিজার্ভ, এবং এটা আমরা এইচ লিমিটেডের জন্য তৈরি করি। আচ্ছা, 5 নম্বরে গিয়ে হচ্ছে আমাদের তৈরি করতে হয় রেভিনিউ প্রফিট। ওকে, আমি এখানে লিখতেছি রেভিনিউ বা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বা লস। হ্যাঁ, অ্যাকুইজিশন প্রফিট বা লস। আচ্ছা, তো এখানে অ্যাকচুয়ালি আমাদের কোনো নির্দিষ্ট এইচ লিমিটেড বা এস লিমিটেড লেখার প্রয়োজন নাই, তাই আমি লিখলাম না। 6 নম্বরে গিয়ে আমাদের যেটা তৈরি করতে হয় সেটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট, লিখে দিচ্ছি মাইনরিটি ইন্টারেস্ট। সাথে গিয়ে তৈরি করতে হয় হচ্ছে রেভিনিউ প্রফিট, আনরিলিজড প্রফিট। তারপরে 8 গিয়ে আমাদের তৈরি করতে হয় হচ্ছে একদম লাস্ট ওয়ার্কিং যেটা, সেটা হচ্ছে প্রফিট লস অ্যাকাউন্ট অফ এইচ লিমিটেড।
ঠিক আছে, এখানেও শুধুমাত্র এইচ লিমিটেডের জন্য কাজ করব। ওকে, সো এই 8টা ওয়ার্কিং আমাদের নিজেদের করা লাগবে। ঠিক আছে, তো 8টা ওয়ার্কিং, অনেক অঙ্কে দেখবেন এই 8টা ওয়ার্কিং করা লাগবে না, হয়তো বা 4টা 5টা করতে হবে, আবার কোনো অঙ্কে 5টা করতে হবে, এরকম। ঠিক আছে, ওকে, সো আমরা প্রথম থেকে শুরু করব, 1 নাম্বার থেকে শুরু করব। হ্যাঁ, তাহলে ফার্স্টে হোল্ডিং রেশিওটা বের করব। ওকে, 1 নাম্বার হোল্ডিং রেশিও। আচ্ছা, হোল্ডিং রেশিওর মধ্যে আমাদের কি সূত্রটা বলছিলাম, এইচ এস মাইনাস এইচ, মানে এইচ কতটুকু শেয়ার ক্রয় করে নিছে, জাস্ট সেটা, কতগুলো শেয়ার ক্রয় করে নিছে। হ্যাঁ, সো আমরা যদি মানটা বসাইতে চাই, এখানে কোশ্চেনে চলে যাচ্ছি, দেখেন এইচ ক্রয় করছে কতগুলো, এই যে 1500 শেয়ার ক্রয় করে নিছে। ঠিক আছে, এই 1500কে আমরা নিয়ে এখানে বসাবো। আচ্ছা, বসাই দিতেছি আমি, এটা তো রুলস লিখলাম, আমি এখানে লিখি 1500। আচ্ছা, এই এইচ মানে সাবসিডিয়ারি কোম্পানির টোটাল কতগুলো শেয়ার ছিল। ওকে, কতগুলো শেয়ার ছিল সাবসিডিয়ারি, এই যে এস কত 2000, সো এই 2000কে নিয়ে আমি এখানে বসায় দিব। ওকে, 2000, এবং এই যে এখানে যে এইচটা বসাইছি, এই এইচটাকেই আমি আবার নিচে মাইনাস করে এই 1500 এখানে বসাই দিব 1500। ঠিক আছে, সো আমাদের উপরে আসতেছে 1500, নিচে আসতেছে 500, 0 0 0 0 কাটা। ঠিক আছে, সো এখানে আসতেছে আমাদের 3। আচ্ছা, তার মানে 3 এবং নিচে 1, সো রেশিওটা যদি লিখতে যাই 3:1 হয়ে গেল আমাদের 1 নাম্বার যে ওয়ার্কিংটা ছিল সেটা। ঠিক আছে, 1 নাম্বার ওয়ার্কিংটা হয়ে গেল। ওকে, আচ্ছা, 1 নাম্বার ওয়ার্কিংটা হয়ে গেল। এই 1 নাম্বার ওয়ার্কিংয়ের পরে আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে 2 নাম্বার ওয়ার্কিংটা। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি 2 আমাদের কি করতে আছে, 1 নাম্বার তো হয়ে গেছে, তাই না? তাহলে একে আমরা রাইট দিয়ে দিলাম, হোল্ডিং রেশিও শেষ। কারেন্ট ইয়ার প্রফিট বা লস, ওকে, আমরা নামটা লিখে নিব এখানে, কারেন্ট ইয়ার প্রফিট বা লস। আমি আগেই বলছি যে এটা আমরা শুধুমাত্র এস লিমিটেডের জন্য কাজ করব। ঠিক আছে, সো এস লিমিটেডের জন্য যেহেতু কাজ করব, তার মানে এখানে আমাদের যাই আমরা নিব না কেন, টোটালটা কার নিব, শুধুমাত্র এস লিমিটেডের মানগুলোই আমরা এখানে নিয়ে বসাবো। ঠিক আছে, সো এস লিমিটেডের এই অঙ্কটার মধ্যে আমরা যদি রুলসটা একটু পড়তে চাই, কারেন্ট ইয়ার প্রফিটের এক্স্যাক্ট যে রুলসটা, প্রথমে হচ্ছে এস লিমিটেডের যে প্রফিট বা লসগুলো থাকবে সেই অ্যামাউন্টগুলোকে আগে বসাইতে হবে। কি, কারেন্ট ইয়ার প্রফিটের কারেন্ট ইয়ার প্রফিটটা বের করার জন্য আমাদের সাবসিডিয়ারি কোম্পানির যতগুলো প্রফিট দেওয়া থাকবে বা প্রফিট লস দেওয়া থাকবে সেগুলোকে নিয়ে আগে বসাইতে হবে। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এই যে প্রফিট লস অ্যাকাউন্ট একটা সাবসিডিয়ারি কোম্পানি, শুধুমাত্র এস লিমিটেডের। হ্যাঁ, এই যে এস লিমিটেড, ওকে, আমরা ভালো করে খেয়াল করব, আমাদের এই যে প্রফিট লস অ্যাকাউন্ট এটা হচ্ছে এস লিমিটেডের। ঠিক আছে, ওকে, ডেবিটে দেখেন তো কোনো প্রফিট লস অ্যাকাউন্ট দেওয়া আছে? নাই, মানে অ্যাসেটের ঘরে কোনো প্রফিট লস অ্যাকাউন্ট নাই। তাহলে এখান থেকে আমরা একটা পেলাম। এবার বলেন তো, এই যে 90,000 টাকা যেটাকে মার্ক করলাম, এটা কত তারিখের? এটা হচ্ছে 2016 ডিসেম্বরের 31 তারিখের। ঠিক আছে, এবার দেখবো আমাদের অ্যাডিশনালে আর কোনো প্রফিট লস অ্যাকাউন্ট আছে কিনা। এই যে গোল্লাগুলা দিচ্ছি না, এই গোল্লাগুলোর মধ্যে এই যে দেখেন প্রফিট লস অ্যাকাউন্ট একটা গোল্লা দিয়ে রাখছি। কত টাকা ছিল? 55,000 টাকা ছিল। ঠিক আছে, এবং এখানে 55,000 টাকার মধ্যে এখানে কি বলছে, ক্রেডিট ব্যালেন্স। হ্যাঁ, তারিখটা কত দিয়েছে, 1 জানুয়ারি 2016 এটা বলছে। ওকে, সো আমরা যদি এইগুলো নিয়ে কাজ করি তাহলে আমরা 2টা প্রফিট পাইছি। ওকে, এবার আমরা যেটা করব, দেখেন এইটা কি ব্যালেন্স ছিল, এই যে 90,000, এটা কি ব্যালেন্স বলেন তো? এটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স বলেন তো? কি হবে? এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। কেন? কারণ এটা লায়াবিলিটিসের ঘরে আছে। ঠিক আছে, লায়াবিলিটিসের ঘরে যা যা থাকবে সবগুলোকে আমরা ক্রেডিট ব্যালেন্স বলবো, আর অ্যাসেটের ঘরে যা যা থাকবে সেগুলোকে আমরা কি বলবো, ডেবিট ব্যালেন্স বলবো। তার মানে এই 90,000ও কি ক্রেডিট ব্যালেন্স, এবং এইটাও কি আমাদের এই 55,000ও ক্রেডিট ব্যালেন্স। তার মানে এই 55,000 90,000 দুইটার মধ্যে বড় কোনটা সেটাকে আগে বসাবো। 90,000 হচ্ছে বড়, তাহলে আমরা লিখব প্রফিট লস অ্যাকাউন্ট অফ এস লিমিটেড ক্রেডিট ব্যালেন্স, জাস্ট ব্র্যাকেটে, আচ্ছা আমি এখানে না লিখে অন 31 জানুয়ারি 1 ডিসেম্বর হবে, ডিসেম্বর
2016 লিখে এই জায়গায় আমি ক্রেডিটটা ব্র্যাকেটে লিখে দিলাম। কত ছিল? 90,000 টাকা বসায় দিলাম, 90,000 টাকা। ওকে, সেমভাবে আমাদের এই প্রফিটটা তো নেওয়া হয়ে গেছে, তাই না? এবার আমরা এই প্রফিট বা লস অ্যাকাউন্টটাকে নিব। সো আমরা সেমভাবে আবার লিখে নিচ্ছি, প্রফিট লস অ্যাকাউন্ট অফ অ্যাস লিমিটেড অন 1 জানুয়ারি ছিল, হ্যাঁ, 2016 ক্রেডিট ব্যালেন্স। আচ্ছা, তাহলে কত ছিল? 55,000। এবার খেয়াল করেন, ক্রেডিট ক্রেডিট দুইটা সেম হয়ে গেলে কি বলছিলাম? মাইনাস করতে হয়। তাহলে এই মাইনাস, তাহলে এই জায়গায় আমরা কি দিয়ে দিব? মাইনাস সাইন দিয়ে দিব। সো এবার যদি 90,000 থেকে 55,000কে আমরা মাইনাস করি, আমাদের এখানে আসবে 35,000 টাকা। বসিয়ে দিতেছি 35,000 টাকা, ঠিক আছে? এই যে এতটুকু করলাম, এটাকে আমরা কারেন্ট ইয়ার প্রফিট বা লস বলে দিতে পারতাম, কিন্তু আমাদের দেখা লাগবে যে আমাদের প্রশ্নে কোনো ডিভিডেন্ড আছে কিনা, আমাদের প্রশ্নে নতুন কোনো জেনারেল রিজার্ভ বানাইতে বলছি কিনা, আমাদের প্রশ্নে নতুন কোনো ফান্ড তৈরি করতে বলছি কিনা। তো এগুলো আমরা কোথায় দেখবো? এগুলো হচ্ছে আমরা আমাদের যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আছে সেইখানে গিয়ে দেখব। আমরা কি করব? আমাদের অ্যাডিশনাল ইনফরমেশনগুলোর মধ্যে গিয়ে দেখব। সো অ্যাডিশনাল ইনফরমেশনে যদি তাকাই, দেখেন এই যে গোল্লাগুলো দিছিলাম, এই গোল্লাগুলোর মধ্যে আমি এখান থেকে এই গোল্লাগুলোকে, এই রাইটগুলোকে সরাইয়া দিই, কারণ এগুলোর কাজ কিন্তু আমাদের শেষ, ঠিক আছে? আচ্ছা, তো এরপর এই যে ডিভিডেন্ড, দেখেন দুইটা ডিভিডেন্ড ছিল, হ্যাঁ। তো এইখানে যে ডিভিডেন্ডটা আছে, যে 15 সালের ডিভিডেন্ডটাকে আমরা 16 সালে কি করতেছি? দিতেছি। 15 সালের ডিভিডেন্ড আমরা 16 সালে দিচ্ছি। এই যে ডিভিডেন্ডটা ছিল, এই ডিভিডেন্ডটাকে নিয়ে আমরা এখানে কি করে দিব? প্লাস করে দিব। আরও কী কী বলছিলাম? জেনারেল রিজার্ভ, তারপরে কোনো ফান্ড যদি বানাই, দেখেন আমাদের এই যে গোল্লাগুলো আমরা দিছি, কোনো জায়গায় কি কোনো ফান্ড বা জেনারেল রিজার্ভ আমরা পাচ্ছি? দেখতে পাচ্ছি না, তাহলে ওই দুটার কোনো কাজ নাই। সো ডিভিডেন্ড যেহেতু আছে, তাহলে আমরা কি করব? যেহেতু চলতি বছরে আমরা আগের বছরের ডিভিডেন্ডটা দিতেছি, সো এটাকে প্লাস করতে হবে। প্লাস করব ডিভিডেন্ড। পরিমাণটা কিভাবে বের করব? ওকে, খেয়াল করেন, এই ডিভিডেন্ডটা a dividend of 12.5% was paid in October। আচ্ছা, এই ডিভিডেন্ডটা কার ছিল? আমাদের কি কিছু বলছে? আমাদের কোনো কিছু উল্লেখ করে বলে নাই, ঠিক আছে? যখন কোনো কিছু উল্লেখ করে না বলবে, আমরা ধরে নেব যে এটা হচ্ছে কি? অ্যাস লিমিটেডের। তারপরও আমি যদি আরেকটু ভালো করে বুঝাইতে চাই, এই যে দেখেন, দিস ডিভিডেন্ড, এই ডিভিডেন্ডটাকে ওয়াজ ক্রেডিটেড, মানে কি এই ডিভিডেন্ডটা দেওয়া হয়েছিল বাই এইচ লিমিটেড টু ইটস প্রফিট লস অ্যাকাউন্ট। মানে এইচ লিমিটেড তার প্রফিট লস অ্যাকাউন্ট যেটা ছিল, হ্যাঁ, এইচ লিমিটেড তার প্রফিট লস অ্যাকাউন্ট যেটা ছিল, সেই প্রফিট লস অ্যাকাউন্টের থেকে কি করছে? এই ডিভিডেন্ডটাকে পরিশোধ করছে। এই ডিভিডেন্ডটাকে কি করছে? পরিশোধ করছে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে যেহেতু এইচ লিমিটেড পরিশোধ করতেছে, তার মানে ডিভিডেন্ডটা কার ছিল? অ্যাস লিমিটেডের ছিল। তার মানে এস লিমিটেডের ডিভিডেন্ডটা কে দিতেছে? এইচ লিমিটেড পরিশোধ করতেছে। এস লিমিটেডের ডিভিডেন্ডটা এইচ লিমিটেড পরিশোধ করতেছে, ঠিক আছে? সো এই ডিভিডেন্ডটা কার? এস লিমিটেডের। আর আমরা এখানে কাজও করতেছি এস লিমিটেডের। সো এখানে আমরা লিখে দিব, যেহেতু ডিভিডেন্ডটা এস লিমিটেডের, তাহলে আমরা কি করব? এই যে শেয়ার ক্যাপিটাল ছিল 2 লাখ, এই শেয়ার ক্যাপিটালের ওপর ইনটু করব এই 12.5%। আচ্ছা, এটাকে কিভাবে ভাঙাবো? দেখেন, ক্যালকুলেটরে 1/2 করলে আসবে 0.5। সেটার সাথে যদি আমরা 12কে যোগ করি, আমাদের আসবে 12.5। তো এই মানটাকে আমরা এখানে লিখে দিব 12.5%। সো 2 লাখের যদি 12.5% আমরা করি, আমাদের আসবে 25,000 টাকা। বসাই দিলাম 25,000 টাকা। সো এটা যেহেতু যোগ করতে হবে, তাহলে 35,000-এর সাথে 25,000 কি করে দিব? যোগ করে দিব। এই বসাই দিলাম 60,000 টাকা। এই 60,000 টাকা বসাই দিলাম, ঠিক আছে? হয়ে গেল 60,000 টাকা। এই শেষ। এটা হয়ে গেল কি আমাদের কারেন্ট ইয়ার প্রফিট বা লসের অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে আমরা এটা কি পাইলাম? প্রফিট না লস? যেহেতু এখানে মানটা আমাদের কি বের হয়েছে, দেখেন এটা মানটা কি প্লাসে বের হয়েছে, সো আমরা এটার নাম দিয়ে দিব কি? কারেন্ট ইয়ার প্রফিট, ঠিক আছে? সো আমরা এখানে লিখে দিতে পারি প্রফিট ডিউরিং দ্য ইয়ার, এটাও লিখতে পারি প্রফিট ডিউরিং দ্য
ইয়ার। আচ্ছা, প্রফিট ডিউরিং দ্য ইয়ার লিখে দিলাম। সো এইবার আমরা চলে যাব যে প্রশ্নে একটু গিয়ে দেখব যে আমাদের এই শেয়ারগুলা আমরা অ্যাকোয়ার করছি কত তারিখে, অর্জন করছি কত তারিখে, মানে হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির কাছ থেকে এই শেয়ারগুলা কত তারিখে কিনে নিছে সেটা আমরা দেখব। এই যে অ্যাকোয়ার বললাম না, এই যে অ্যাকোয়ার কথাটা খেয়াল করেন, অ্যাকোয়ার দ্য শেয়ারস অফ এস লিমিটেড অ্যাজ অন 1 জুলাই 2016, 2016 সালের জুলাইয়ের প্রথম তারিখে নিচ্ছে। তার মানে আমরা যদি একটু জিনিসটাকে বুঝতে চাই, 2016 সালের অঙ্ক করতেছি আমরা। হ্যাঁ, এই জানুয়ারি থেকে অঙ্ক শুরু হয়েছে, ডিসেম্বরে গিয়ে শেষ হয়েছে। আচ্ছা, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা, তাহলে একটু এগুলোকে একটু গ্যাপ দিয়ে লিখি। জুলাই, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, সো 2016 সালের কাজ আমরা করতেছি। 2016 জানুয়ারির 1 তারিখে বিজনেস শুরু করছি, আর ডিসেম্বরের 31 তারিখে বিজনেস শেষ করতেছি। এর মধ্যে আমরা শেয়ারগুলো ক্রয় করছি কবে? জুলাইয়ের 1 তারিখে শেয়ারগুলো ক্রয় করছি। তার মানে কি জুলাই মাস পুরোটা আমরা ব্যবহার করছি। কারা? এইচ লিমিটেড। তাহলে এই জুলাই থেকে এই পর্যন্ত শেয়ারগুলো কে ব্যবহার করছে? এইচ লিমিটেড ব্যবহার করছে। আর জুন থেকে জানুয়ারি পর্যন্ত শেয়ারগুলো কার কাছে ছিল? কে ব্যবহার করছে? এস লিমিটেড ব্যবহার করছে। ঠিক আছে, তার মানে 6 মাস হয়েছে কিন্তু। সো আমরা এটার কাজটা যদি করতে যাই, তাহলে এখানে আমরা কি করব? যখনই আমরা এরকম দেখব যে তারিখে আমাদের ব্যবসা শুরু করা হয়েছে তার থেকে 1 মাস কি 2 মাস অথবা 6 মাস পরে যদি আমাদের কি করা হয়, শেয়ারগুলোকে কেনা হয়, মানে যত পরে কেনা হবে, সেই যে মাসে কেনা হবে সেই মাস থেকে শেষ মাস পর্যন্ত হোল্ডিং কোম্পানি নিজেরটা হিসাব করবে, আর তার আগেরটুকুকে সাবসিডিয়ারি কোম্পানি হিসাব করবে। সো আজকেরটা যদি আমরা হিসাব করতে যাই, তাহলে কি করব? এটাকে বলবো আমরা প্রি অ্যাকুইজিশন বা পোস্ট অ্যাকুইজিশন ওয়ার্কিং। সো আমরা এখানে লিখে দেব প্রি অ্যাকুইজিশন, যেহেতু প্রফিট ছিল আমরা লিখে দিব প্রি অ্যাকুইজিশন প্রফিট। হ্যাঁ, এই 60,000কে আমরা কাজ করব মাসের ভিত্তিতে, 12/6। সেমভাবে আবার লিখব পোস্ট অ্যাকুইজিশন প্রফিট 60,000 গুণ 12/6। ওকে, সো আমাদের এখানে কাজ করলে এখানে আসতেছে 30,000 আর এখানে আসতেছে 30,000। ঠিক আছে, হয়ে গেল। এই যে মাসের কাজটা করলাম এটা এখানেই শেষ। এই কারেন্টের প্রফিটে আমাদের মাস নিয়ে কাজ আছে, এরপরে আর কোথাও আমরা মাস নিয়ে কোনো কাজ পাবো না। আশা করি আমি বুঝাইতে পারছি। ঠিক আছে, সো এর পরবর্তীতে আমাদের আর কোথাও কি হবে না, মাস নিয়ে কোনো কাজ হবে না। ওকে, তাহলে হয়ে গেল মাসের কাজ করা। এবার এই প্রি অ্যাকুইজিশন পোস্ট অ্যাকুইজিশনটাকে আমি আরেকটু ক্লিয়ার করে বুঝাই আপনাদের। যে ধরেন আমাদের প্রশ্নে বলা আছে যে শেয়ারগুলোকে আমরা ক্রয় করছি জানুয়ারির 1 তারিখে। কি করছি? অ্যাকোয়ার করছি জানুয়ারির 1 তারিখে। এখানে জানুয়ারির 1 তারিখে অ্যাকোয়ার করছি। তাহলে দেখেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো সময়টা কে ব্যবহার করছে শেয়ারগুলো? এইচ লিমিটেড। তাহলে ওই সময়ে কি আমাদের প্রি অ্যাকুইজিশন বা পোস্ট অ্যাকুইজিশন এটা বের করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। ওকে, এরপরে যদি আমরা চলে যাই এখানে যে জানুয়ারির এটা গেল, ধরেন আমাদের বলছে যে আমরা মার্চের 31 তারিখে কি করছি? অ্যাকোয়ার করছি কবে? মার্চের 31 তারিখে আমরা অ্যাকোয়ার করছি। সো খেয়াল করবেন এইখানে কি হচ্ছে, মার্চের 31 তারিখ, তার মানে মার্চের শেষে গিয়ে আমরা শেয়ারগুলো ক্রয় করছি। তাহলে মার্চ মাসটা কি এইচ লিমিটেড ব্যবহার করছে? না, মার্চ মাসটা কিন্তু এইচ লিমিটেড ব্যবহার করে নাই। মার্চের শেষে যেহেতু কিনছে, তার মানে ওরা এই শেয়ারগুলোকে ব্যবহার করা শুরু করছে কবে থেকে? এপ্রিল থেকে। তাহলে আমরা হিসাবটা করব, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত এইচ লিমিটেড ব্যবহার করছে, আর এই মার্চ থেকে জানুয়ারি পর্যন্ত কে ব্যবহার করছে? আমাদের সাবসিডিয়ারি কোম্পানি শেয়ারগুলো ব্যবহার করছে। তখন কি হবে? 12 দিয়ে ভাগ
3 দিয়ে গুণ কার জন্য এস লিমিটেডের জন্য আর এইচ লিমিটেড মানে প্রি অ্যাকুইজিশন এটা হবে প্রি অ্যাকুইজিশনের কাজ আর পোস্ট অ্যাকুইজিশনের কাজটা করব কিভাবে 12 দিয়ে ভাগ এবং 9 দিয়ে গুণ এইভাবে করে আমরা মাসের এই হিসাবটাকে করব এবং এই মাসের হিসাবটা শুধুমাত্র আমাদের সাবসিডিয়ারি কোম্পানি এবং হোল্ডিং কোম্পানি শুধুমাত্র কারেন্ট ইয়ার প্রফিটে আমাদের এই মাসের হিসাবটা করা লাগবে শুধুমাত্র কার হিসাবে কারেন্ট ইয়ার প্রফিট বের করার জন্য আমাদের এই মাসের ক্যালকুলেশনটা করা লাগবে আচ্ছা 2 নাম্বার কাজ হয়ে গেল তাহলে আমরা এখানে একটু দাগ দিয়ে দিই যে 2 নাম্বার আমাদের শেষ চলে যাচ্ছি 3 নাম্বার ওয়ার্কিংয়ে 3 নাম্বার ওয়ার্কিংটা কি আমাদের 3 নাম্বারে গিয়ে কাজ করতে হবে হচ্ছে ক্যাপিটাল প্রফিট বা লস সো আমরা লিখে দিচ্ছি ক্যাপিটাল প্রফিট বা লস অ্যাকাউন্ট ঠিক আছে ক্যাপিটাল প্রফিট বা লস এটা হচ্ছে কার জন্য এস লিমিটেডের জন্য আমরা তৈরি করব আচ্ছা সো এটার জন্য আমাদের ছক কাটতে হবে একটা তো এই ছকটা আমরা কেটে নিলাম ওকে ক্যাপিটাল প্রফিট বা লস এই ক্যাপিটাল প্রফিট বা লস এটা করার সময় আমাদের তিনটা না 5টা জিনিস মনে রাখতে হবে কি কি আমি দেখবেন বলতেছি খেয়াল করবেন জেনারেল রিজার্ভ ক্যাপিটাল রিজার্ভ দিয়ে জেনারেল রিজার্ভ ক্যাপিটাল রিজার্ভ কন্টিনজেন্সি রিজার্ভ ঠিক আছে আমি নামগুলো আবার বলতেছি জেনারেল রিজার্ভ কন্টিনজেন্সি রিজার্ভ ক্যাপিটাল রিজার্ভ এবং শেয়ার প্রিমিয়াম আর যদি আমাদের প্রশ্নে ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড থাকে তাহলে ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড যদি থাকে তাহলে সেইটা আমরা ওই 5টা জিনিস যে 5টা নাম আমি এই পর্যন্ত বললাম সেই 5টা জিনিসকে নিয়ে আমরা এখানে বসাবো খেয়াল করবেন এবং এটা কার জন্য আমরা করতেছি এস লিমিটেডের জন্য তার মানে জেনারেল রিজার্ভ নিয়ে বসাবো ক্যাপিটাল রিজার্ভ বসাবো কন্টিনজেন্সি রিজার্ভ বসাবো শেয়ার প্রিমিয়াম বা ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড এগুলো নিয়ে বসাবো কিন্তু কারটা যদি এস লিমিটেডের থাকে তাহলে এস লিমিটেডের মানটা নিয়ে বসাবো আর যদি এস লিমিটেডের মান দেওয়া না থাকে তাহলে কিন্তু না ঠিক আছে হোল্ডিং কোম্পানিটা নিয়ে আবার যেন না বসাই ওকে এই যে দেখেন আমাদের প্রশ্নের আমি এগুলোকে পরিষ্কার করে দিই কারণ এগুলো লাগবে না ওকে আমাদের এই যে প্রশ্নের জেনারেল রিজার্ভ ঠিক আছে এই যে জেনারেল রিজার্ভ দেখেন হোল্ডিং কোম্পানি তো একটা মান দেওয়া আছে এইচ লিমিটেডও একটা মান দেওয়া আছে ঠিক আছে তো আমরা কি করব শুধুমাত্র এইচ লিমিটেডের মানটা নিয়ে বসাবো এই 70,000 নিয়ে বসাবো এবার মনে করেন আজকের প্রশ্নে আমাদের এই মানটা দেওয়া নাই হ্যাঁ শুধু এইচ লিমিটেডের ঘরে দেওয়া আছে হোল্ডিংয়ের ঘরে দেওয়া আছে তাহলে এবার আমরা কি করতাম এটাকে নিয়ে আমরা বসাইতাম না তখন আমরা কি বলতাম যে আমাদের জেনারেল রিজার্ভ নাই অঙ্কে ঠিক আছে সো আজকের অঙ্কে যেহেতু আমাদের সাবসিডিয়ারি কোম্পানির জেনারেল রিজার্ভ দেওয়া আছে 70,000 টাকা এইটাকে নিয়ে আমরা বসাই দিব এখানে 70,000 টাকা সো লিখে দিচ্ছি জেনারেল রিজার্ভ কত 70,000 টাকা বসাই দিলাম 70,000 টাকা এই যে 70,000 বসাইছি এইটার পর আমরা যেটা করব আমাদের এস লিমিটেডের জানুয়ারির 1 তারিখের যদি কোনো প্রফিট দেওয়া থাকে সেটাকে নিয়ে আমরা এখানে বসাবো কি বললাম এস লিমিটেডের জানুয়ারির 1 তারিখের যদি কোনো প্রফিট থাকে এটা দেখার জন্য আমরা প্রশ্নে না গিয়ে আমরা এই যে আমাদের উপরে যে কাজটা আমি এখানেই তাকাতে পারি কারণ এখানেও কিন্তু আমাদের কি এস লিমিটেডের মানি ছিল এগুলো তাই না সো এস লিমিটেডের এখানে এই যে জানুয়ারির 1 তারিখে যে ছিল জানুয়ারির 1 তারিখে কিন্তু প্রফিটের পরিমাণ ছিল কত 55,000 টাকা তাহলে এটাকে আমি এখানে বসাই দিতে পারি যেহেতু প্রফিট ছিল ক্রেডিট ব্যালেন্স প্রফিট সো আমরা লিখতে পারি প্লাস প্রফিট লস অ্যাকাউন্ট অফ এস লিমিটেড ক্রেডিট ব্যালেন্স যেহেতু ক্রেডিট ব্যালেন্স তার মানে এটা প্রফিট সো আমরা এটা কি করে দিব যোগ করে দিব এবং এখান থেকে আমাদের একটা ডিভিডেন্ড ছিল তাই না সো এইখান থেকে আমাদের কি করতে হবে ডিভিডেন্ড যদি ডিভিডেন্ড থাকে সেই ডিভিডেন্ডটাকে আমাদের মাইনাস করতে হবে কিন্তু কিভাবে মাইনাস করব এইখান থেকে না আমরা এটার জন্য আর একটা ছক করব করে এইখানে বসাবো 55,000 ঠিক আছে এবং এই প্রফিটটা থেকে আমরা ওই ডিভিডেন্ডটাকে মাইনাস করব ডিভিডেন্ড কত টাকা ছিল ডিভিডেন্ড আমরা যদি দেখি এস লিমিটেডের ডিভিডেন্ডের পরিমাণ এই যে 25,000 টাকা ছিল হ্যাঁ সো এস লিমিটেডের এই 25,000 টাকা আমরা এখান থেকে মাইনাস করে তারপরে বসাবো আচ্ছা 30,000 টাকা আসতেছে তো এখন বলতে পারেন যে আপু কেন এটা মাইনাস করলাম আমাদের প্রশ্নে বলছিল যে যে ডিভিডেন্ডটা আছে হ্যাঁ এই ডিভিডেন্ডটা এস লিমিটেডের ডিভিডেন্ডটা
হোল্ডিং কোম্পানি মানে এইচ লিমিটেড কি করতেছে, পরিশোধ করে দিতেছে, প্রফিট লস অ্যাকাউন্টে থেকে পরিশোধ করে দিতেছে। তাহলে যেহেতু হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির পুরো অ্যামাউন্টটা মানে ডিভিডেন্ডটা পরিশোধ করে দিচ্ছে, তার মানে কি ওদের ডিভিডেন্ডটা কমে যাচ্ছে। সো এই কারণে কি করব, আমরা আমাদের সাবসিডিয়ারি কোম্পানির প্রফিট থেকে এই ডিভিডেন্ডটাকে কমায়া দিব, যে এই ডিভিডেন্ডটা যেহেতু হোল্ডিং কোম্পানি দিয়ে দিছে, তাহলে ওরা কি করবে, এই 25,000 টাকা ডিভিডেন্ড নাম দিয়ে সরায় ফেলবে, যে 25,000 টাকা পরিশোধ করে দিছি, প্রফিট লস অ্যাকাউন্টে এই 25,000 ডিভিডেন্ডটা কি করবে, মাইনাস করে দিবে। ওকে, সো আমরা পাইলাম 30,000 টাকা। তাহলে এই যে 30,000 টাকা পাইলাম, এই 30,000 এটা বসালাম, বসানোর পরে আমাদের যদি প্রশ্নে কোনো প্রি অ্যাকুইজিশন প্রফিট থাকে সেটাকে আমরা বসাবো, এবং আজকের প্রশ্নে কিন্তু আমাদের প্রি অ্যাকুইজিশন প্রফিট আছে, এই যে 30,000 টাকা। সো এইটাকে নিয়ে আমরা বসায় দিব, প্লাস যেহেতু এটা প্রফিট ছিল প্লাস প্রি অ্যাকুইজিশন প্রফিট। যদি লস হইতো তাহলে কি করতাম, জাস্ট এখানে মাইনাস লিখে দিতাম এবং এখানেও কি করে দিতাম, মাইনাস সাইনটা দিয়ে দিতাম। ঠিক আছে, সো যেহেতু আজকেরটা প্লাস প্রফিট, সো প্লাস করে দিলাম। ওকে, এরপর আমাদের দেখতে হবে যে আমাদের কোনো সম্পদ কমছে বা বাড়ছে এরকম কোনো কিছু বলা আছে কিনা। আমরা একটু অ্যাডিশনালে চলে যাব। এই যে ফিক্সড অ্যাসেট কি আন্ডার ভ্যালুড বলছিল, আন্ডার ভ্যালুড মানে কম মূল্যায়ন করা হয়েছে, মানে কোনো একটা সম্পদ আছে 1 লাখ টাকার, কিন্তু আমি ওই জায়গায় হিসাব করছি কত, 90,000 টাকা, তার মানে 10,000 টাকা আমি কম মূল্য ধরে ফেলছি। তাহলে এখন আমার কী করতে হবে, 10,000 টাকা বাড়াইতে হবে। ঠিক আছে, সো কী করা লাগবে, প্লাস করা লাগবে। তাহলে এখানে আমরা দিয়ে দিব প্লাস আন্ডার ভ্যালুড অ্যাসেট, আন্ডার ভ্যালুড অ্যাসেট 10,000 টাকা, এই বসায় দিলাম প্লাস দিয়ে 10,000 টাকা। ঠিক আছে, সো হয়ে গেল আমাদের আমাদের এখানে আর কোনো অ্যামাউন্ট মানে আর কোনো কিছু নাই। সো এখান থেকে আমরা এগুলোকে যদি যোগ করি আমাদের আসবে 1,40,000 টাকা, বসাই দিলাম 1,40,000 টাকা। এটাকে ক্লোজ করে দিব এবং এটার নাম আমরা দিয়ে দিতে পারি হচ্ছে ক্যাপিটাল প্রফিট, এই নামটা দিয়ে দিচ্ছি ক্যাপিটাল, যেহেতু প্লাসে মানটা পাইছি সো ক্যাপিটাল প্রফিট। আর যদি এটা মাইনাসে নাম পাইতাম, মানটা মাইনাসে আসতো, এরকম মাইনাস চলে আসতো ক্যালকুলেটর হিসাব করার পর, তাহলে আমরা কি দিতাম, ক্যাপিটাল লস লিখে দিতাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের ক্যাপিটাল প্রফিট বের করা হয়ে গেল 3 নম্বরে। 4 নম্বরে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ এটা বের করব, এবং এইটা আমরা এইচ লিমিটেডের জন্য বের করব। ঠিক আছে, সো এটা করার জন্য আমাদের কাজটা কিভাবে করতে হবে খেয়াল করবেন। প্রথমেই এইচ লিমিটেড কতগুলো শেয়ার ক্রয় করছিল সেটাকে বসাবো, যেটা নাম আমরা দিব পেইড আপ ক্যাপিটাল। ঠিক আছে, এইচ লিমিটেড কতগুলো শেয়ার ক্রয় করছিল, সাবসিডিয়ারির কাছ থেকে এইচ লিমিটেড 1500 শেয়ার ক্রয় করছিল। এই 1500 শেয়ারের ক্রয় মূল্য কত ছিল, 100 টাকা। ক্রয় মূল্য কত ছিল, 100 টাকা, গুণ দিয়ে দিলাম 100, তাহলে আস্তে আস্তে 1,50,000 টাকা। ওকে, এরপরে আমাদের এই যে পেইড আপ ক্যাপিটালটা বসাইলাম, এইটার সাথে এইটা বসানোর পরই আমরা চলে যাব আমাদের এই 4 নাম্বার কাজ করতেছি তার উপরের কাজটাতে, মানে হচ্ছে আমাদের ওহো এখানে একটু ভুল করছি আমি, ওয়েট, এখানে আমাদের ক্যাপিটাল প্রফিটের একটা ক্যালকুলেশন আছে, এই কাজটা করতে গিয়েই মনে হয়, আগে মনে হয় না। আচ্ছা, এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্যাপিটাল প্রফিটটা আমরা বের করছি, এই ক্যাপিটাল প্রফিটটাকে আমাদের এইচ লিমিটেড এবং এম লিমিটেড দুইটা কোম্পানিতে ভাগ করে দিতে হবে। শেয়ার অফ এইচ লিমিটেড মানে আমাদের এই 1,40,000 টাকার প্রফিটের মধ্যে কত টাকা হোল্ডিং কোম্পানি পাবে আর কত টাকা মাইনরিটি কোম্পানি পাবে, যেটা আমি কালকের রুলসে পড়াইছিলাম, মাইনরিটি কোম্পানি কত টাকা পাবে সেইটাকে আমরা বের করব। ঠিক আছে, তাহলে এটাকে লিখবো কীভাবে, 1,40,000 এটাকে আমরা ভাগ দিব, মানে ক্যালকুলেশন করবো আমাদের এই রেশিওটা ভিত্তিতে। ঠিক আছে, তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়, 4, 4 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। ওকে, ওকে, তাহলে এখানে আমরা লিখে নিব শেয়ার অফ এম লিমিটেড, আবার অনেকে এস লিমিটেডও লেখে, লিখতে পারেন এস লিমিটেড, তবে আমি মনে করি এম লিমিটেডটা লিখলেই ভালো, আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে।
পরবর্তীতে। আচ্ছা, তাহলে 1,40,000 এবং এটাকে 4 দিয়ে ভাগ, 3 দিয়ে 1 দিয়ে গুণ। একটা কেন লিখলাম, কারণ হচ্ছে টোটাল অ্যাস লিমিটেড আমাদের সাবসিডিয়ারি কোম্পানি যারা ছিল তাদের টোটাল শেয়ার ছিল হচ্ছে 2000। এই 2000 শেয়ারের মধ্যে হোল্ডিং কোম্পানি 1500 শেয়ার ক্রয় করে নিছে। তাহলে হোল্ডিং কোম্পানি কত নিল? 1500 শেয়ার নিল। তাহলে 2000-এর মধ্যে তো আরও 500 শেয়ার বেঁচে যায়। সেটা কে নিল? সেইটা নিল হচ্ছে আমাদের মাইনরিটি কোম্পানি। সেটা কে নিল? মাইনরিটি কোম্পানি। মাইনরিটি কোম্পানি বলতে আসলে কিছু নাই, মানে সংখ্যালঘু শেয়ার হোল্ডার। তারা এই 500 শেয়ার কী করলো? নিয়ে গেল। ঠিক আছে, সো এইটাই আমি আর কি এখানে বুঝাই এম লিমিটেড বলে, যাতে আমাদের অঙ্কটা আর কি আমরা সহজে বুঝতে পারি। তাহলে এইটা হচ্ছে এইচের অংশ আর এটা হচ্ছে এম এর অংশ। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, তো আমাদের এখানে আসবে হচ্ছে এদের আসবে হচ্ছে 1,05,000 টাকা, আর এখানে আসবে হচ্ছে 35,000 টাকা। এই বসাই দিলাম 35,000 টাকা। ওকে, হয়ে গেল। তো এরপরে আমরা চলে যাব 4 নাম্বার ওয়ার্কিং, যেটাকে আমরা বলি গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ। ওকে, ক্যাপিটাল রিজার্ভ, এবং এটা আমরা এইচ লিমিটেডের জন্য তৈরি করি। কার জন্য? অনলি ফর এইচ লিমিটেড। আচ্ছা, তো আমরা এখানে একটা বক্স কাটতে হবে, এই বক্স কেটে নিলাম। যেটা একটু আগে বলছিলাম যে কি প্রথমেই আমরা কেনা মূল্য শেয়ার, এই এইচ লিমিটেড হোল্ডিং কোম্পানি কতগুলো শেয়ার কিনলো সেটার কেনা মূল্যটা এন্ট্রি করব। পেইড আপ ক্যাপিটাল। হোল্ডিং কোম্পানি কতগুলো শেয়ার কিনছিল? 1500 শেয়ার কিনছিল, এবং এটার কেনা মূল্য কত ছিল? 100 টাকা। কোথায় পাইলাম? এই যে কোশ্চেনে, এই যে 100 টাকা। ঠিক আছে, সো আমরা এখানে বসাই দিলাম 1,50,000 টাকা। ওকে, তো এইটা করার পরে 4 নাম্বার কাজ করতেছি, চলে যাব 3 নাম্বারে। 3 নাম্বারে আমাদের এই যে ক্যাপিটাল প্রফিট যেটা ছিল, এই ক্যাপিটাল প্রফিটের এইচ লিমিটেডের হোল্ডিং কোম্পানির যতটুকু আছে সেটাকে আমরা নিয়ে যাব। এই যেহেতু এটা প্রফিট ছিল, তার মানে কি প্লাস করতে হবে। সো এটাকে আমরা এই 1,05,000 এটাকে আমরা প্লাসে বসায় দিব। সো প্লাস ক্যাপিটাল প্রফিট, ক্যাপিটাল প্রফিট এইচ কোম্পানিটা আমরা নিতেছি কত? 1,05,000 টাকা। এখন আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আপু যদি লস হইতো তাহলে এখানে নামটা লিখে দিতাম লস, এখানে প্লাস সাইনের জায়গায় দিয়ে দিতাম মাইনাস সাইন, আর এই জায়গায়ও কি দিতাম? মাইনাস দিতাম। এবং আমরা যদি ক্যাপিটাল প্রফিটটা লস বের হইতো তাহলে এই জায়গায় কি আমরা মাইনাস দিয়ে রাখতাম, যাতে আমরা সহজে কি বুঝতে পারি। ঠিক আছে, সো এখানেই আমরা কি করতাম? মাইনাস দিয়ে রাখতাম। আচ্ছা, তাহলে 1,05,000 বসায় দিলাম। ওকে, সো এখান থেকে আমাদের এতটুকু হয়ে গেল। ক্যাপিটাল প্রফিটটা বসায় দিলাম। ক্যাপিটাল প্রফিট বসানোর পরে এখান থেকে আমাদের যদি আগের বছরের ডিভিডেন্ড এই বছর আমরা দেই, হ্যাঁ, পরিশোধ করি, এবং সেটা যদি হোল্ডিং কোম্পানি দেয়, তাহলে শুধুমাত্র হোল্ডিং কোম্পানির যে অংশটুকু আছে সেইটুকু কি করবে? এখান থেকে এখানে এনে প্লাস করা হবে। মানে আমি যদি একটু বলি, প্লাস ডিভিডেন্ড, ডিভিডেন্ড। এখানে আমরা কি করব? আমাদের টোটাল ডিভিডেন্টের পরিমাণ কত ছিল আমরা একটু দেখি। আমাদের টোটাল ডিভিডেন্টের পরিমাণ ছিল 25,000। এই 25,000 আমরা এখানে লিখব। লিখলাম 25,000, লিখে এইটাকে 4 দিয়ে ভাগ করব, এবং হোল্ডিংয়ের যে অংশ ছিল 3 সেটা দিয়ে গুণ করব। কেন? 25,000 টাকার মধ্যে 3 ভাগ হোল্ডিং কোম্পানি দিবে, বাকি 1 ভাগ কে দিবে? এম লিমিটেড দিবে। ঠিক আছে, মানে এম লিমিটেডের কাছ থেকে নিয়ে অর্ধেক দেওয়া হবে, আর বাকিটা হোল্ডিং কোম্পানি দিবে। তো এইখানে আমরা শুধুমাত্র হোল্ডিং কোম্পানির যে অংশটুকু আছে সেইটুকু নিয়ে এখানে আমরা বসাবো। সো এটাকে কাজ করলে আমাদের আসবে হচ্ছে 18,750 টাকা। ওকে, বসাই দিলাম। এটা কি করতে হবে? প্লাস করতে হবে, কারণ হোল্ডিং কোম্পানি যেহেতু সাবসিডিয়ারি কোম্পানির হয়ে ডিভিডেন্ডটা দিয়ে দিল, তাহলে এবার ডিভিডেন্ডটা কার হয়ে গেল? হোল্ডিং কোম্পানির হয়ে গেল। সো ওদের বেড়ে গেল, তাই ডিভিডেন্ডটা ওদেরকে কি করলাম? বাড়ায়া দিলাম। ওকে, সো সরি, এখানে আরেকটা জিনিস আছে, আমি দাগ দিয়ে ফেললাম। এবং লাস্টে গিয়ে আমরা যেটা করব, মাইনাস করব এই যে 1500 শেয়ার, এইটা হোল্ডিং কোম্পানি কত দিয়ে কিনছে। যেরকম এই যে এখানে খেয়াল করবেন, 1500 শেয়ার হোল্ডিং কোম্পানি কত টাকা দিয়ে কিনছিল? 2,40,000 টাকা দিয়ে কিনছিল। এই 2,40,000 টাকাকে বসাবো এখানে। সো এটার নাম আমরা দিব কস্ট প্রাইস অফ শেয়ার।
এবং এটা অলওয়েজ মাইনাস করতে হয়, হ্যাঁ। তাহলে 2,40,000 টাকা আমরা এই মাইনাস সাইন দিয়ে দিলাম। আচ্ছা, এইবার আমরা এটাকে ক্যালকুলেশন করব, তুলব। প্লাস 1,50,000 প্লাস 1,05,000 প্লাস 18,750 মাইনাস 2,40,000। সো এভাবে করলে আমাদের অ্যান্সারটা দেখেন কিসে আসছে, প্লাসে বের হয়েছে 33,750 টাকা। আর যদি ক্যালকুলেটারে মাইনাসে মান বের হইতো, ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখতাম, এটাকে আমরা এই ব্র্যাকেট দিয়ে দিতাম, ঠিক আছে। কিন্তু আজকের অঙ্কে যেহেতু মাইনাস বের হয় নাই, সো আমরা এইভাবে লিখে দিব এবং এটাকে আমরা বলে দিব হচ্ছে আমাদের, যেহেতু প্লাসে উত্তরটা পাইছে, এটার নাম হবে কি, ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ। ওকে, হয়ে গেল আমাদের 4 নাম্বার কাজ। 4 নাম্বারের পরে চলে যাব 5 নাম্বারে। 5 নাম্বারে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের রেভিনিউ প্রফিট লস অথবা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট লস বের করতে হয়। সো আমি আগে নামটা লিখে নিচ্ছি, রেভিনিউ বা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বা লস, প্রফিট বা লস, ঠিক আছে, এইটা আমরা বের করবো। আচ্ছা, তো এইখানে আমাদের যেটা করতে হবে দেখেন, আমরা ডিরেক্ট চলে যাব আমাদের কারেন্ট ইয়ার প্রফিটের ঘরে, চলে যাচ্ছি কারেন্ট ইয়ার প্রফিটের ঘরে। মনে করেন কারেন্ট ইয়ার প্রফিটের ঘরে চলে আসলাম, আমাদের কোনো প্রি অ্যাকুইজিশন বা পোস্ট অ্যাকুইজিশন কোনো অ্যামাউন্ট বের হয় নাই, তাহলে কি করব, আমাদের এই প্রফিটটাকেই আমরা কি করব, ওইখানে নিয়ে যাব, রেভিনিউ প্রফিটের ঘরে নিয়ে যাব, ঠিক আছে। আর যে অঙ্কে আমরা প্রি অ্যাকুইজিশন বা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বা লস বের করব, সেই অঙ্কে আমরা এই পোস্ট অ্যাকুইজিশনের যে মানটা আছে সেইটাকে নিয়ে বসাবো, ঠিক আছে। সো এখানে আমরা লিখে দেব, যেহেতু আজকের অঙ্কে আমাদের পোস্ট অ্যাকুইজিশন প্রফিট আছে, তো পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের মান আছে, তো আমরা এখানে লিখে দিব পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, হ্যাঁ, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট কত, 30,000 টাকা। আর যদি এটা না থাকতো, কারেন্ট ইয়ার প্রফিটের মানটাকে আমরা এখানে বসাই দিতাম। ওকে, তাহলে এটা আমরা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট ছিল, আমরা বসাই দিলাম যেহেতু প্রফিট। সো এইটা বসানোর পরে এটাকে আমরা কি করব, এই যে এখানে আমরা ভাগ করছিলাম না, শেয়ার অফ এইচ লিমিটেড, শেয়ার অফ এম লিমিটেড, সেম ভাবে আমরা এখানেও কি করব, এটাকে ভাগ করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখব শেয়ার অফ এইচ লিমিটেড, কত আছে, 30,000 গুণ 4 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ। ওকে, সেম ভাবে আবার নিচে লিখে দিব শেয়ার অফ এম লিমিটেড 30,000 গুণ হচ্ছে 4 ভাগ 1, ঠিক আছে। এভাবে করে আমরা ক্যালকুলেশন করব। সো এখানে আমাদের আসতেছে 7,500 এবং এখানে আসবে হচ্ছে 22,500। আচ্ছা, এখানে মনে রাখবো আমাদের রেভিনিউ প্রফিট বা পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের মধ্যে একটা কাজ করতে হবে, জাস্ট একটা কাজ, সেটা হচ্ছে আমরা যদি চলতি বছরে যদি কোনো ডিভিডেন্ড ঘোষণা করা হয়, ঠিক আছে, তাহলে সেটাকে মাইনাস করতে হবে। এই পোস্ট অ্যাকুইজিশন প্রফিট থেকে আগে চলতি বছরের ডিভিডেন্ডটাকে মাইনাস করে, ঘোষণাকৃত ডিভিডেন্ডটাকে মাইনাস করে যে মানটা পাবো সেইটাকে আমরা এইভাবে ভাগ করে দিব, ঠিক আছে। আর যদি চলতি বছরে কোনো ডিভিডেন্ড না থাকে তাহলে কোনো কাজ নাই, এই যেভাবে আমরা করছি সেম এভাবে করে দেব। ওকে, 5 নাম্বার হয়ে গেল। এরপরে চলে যাব 6 নাম্বারে। 6 নাম্বারে বের করব মাইনরিটি ইন্টারেস্ট। ওকে, মাইনরিটি ইন্টারেস্টের ছকটা আমরা কেটে নিব। এখানে আমাদের একটা ছক করতে হবে। এখানে হোল্ডিং কোম্পানি যে শেয়ারটা কিনে নিছিল সেটা বাদ দিয়ে মাইনরিটি কোম্পানি কতগুলো শেয়ার কিনছিল, এই যে এখানে আমি মাত্রই বলছিলাম যে 1500 শেয়ার নিছে কে, এইচ লিমিটেড, আর 500 শেয়ার কে নিছে, এম কোম্পানি বা এম লিমিটেড নিছে। সো আমরা এখানে ওই আবারও লিখব পেইড আপ ক্যাপিটাল এম লিমিটেড কতগুলো শেয়ার নিছিল, 500 শেয়ার নিছিল এবং এটা কেনা মূল্য কত ছিল, 100, বসায় দিলাম 50,000। ওকে, এরপরে আমরা এই যে 6 নম্বরের কাজ করতেছি, তাই তো, উপরে 5টা ওয়ার্কিং করছি, এই 5টা ওয়ার্কিংয়ে যে জায়গায় এম লিমিটেড লেখা পাবো সেই মানগুলোকে নিয়ে বসায় দিব। যেরকম 1 নম্বরে কোনো কিছু নাই,
2 নম্বরে আমাদের এম বা এইচ কোনো কিছু নাই। ওকে, 3 নম্বরেও কোনো কিছু, হ্যাঁ এই যে 3 নম্বরে আছে, দেখেন এই যে শেয়ার অফ এম লিমিটেড, এই যে এম লিমিটেডের কত 35,500, এটা কিন্তু অলরেডি আমরা একবার নিয়ে গেছি। হ্যাঁ, তো এটা শেষ। 35,000 টাকায় আছে, 500 না 35,000। সো এটাকে আমরা বসাই দিব প্লাস ক্যাপিটাল, প্রফিট ছিল সো প্রফিট নামটা দিয়ে দিচ্ছি প্রফিট, কত 35,000 বসাই দিলাম 35,000। এরপরে দেখবো আর কোথায় কি আছে, এটা নেওয়া হয়ে গেছে। তারপরে গুডউইলে কিছু নাই। আচ্ছা, এই যে এখানে দেখেন শেয়ার অফ এম লিমিটেড কত 7,500, এটাকেও বসাই দিব। এটাও কি ছিল, প্রফিট ছিল, প্লাস রেভিনিউ প্রফিট 7,500 প্রফিট ছিল তাই প্লাস, আর যদি লস হতো এই মাইনাস করে দিতাম। ঠিক আছে, তো প্রফিট ছিল প্লাস করে বসাই দিব। সো এইগুলোকে যদি আমরা একটু যোগ করি, এই দাগ দিয়ে দিলাম, এবং এগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 92,500 টাকা। এবং এটার নাম দিতে পারি আমরা মাইনরিটি ইন্টারেস্ট, মাইনরিটি ইন্টারেস্ট। ওকে, 92,500 টাকা বসাই দিলাম এবং এটাকে এই শেষ করে দিব। ঠিক আছে, এটাকে কিন্তু আর এইচ লিমিটেড এম লিমিটেডে ভাগ করব না। আচ্ছা, এরপরে চলে যাব আমাদের, এটা কত গেল 6 নাম্বার কাজ। 7 নাম্বারে চলে যাচ্ছি। 7 নাম্বারে আমাদের বের করতে হয় আনরিলিজড প্রফিট। কি বের করতে হয়, আনরিলিজড প্রফিট। সো আমরা এবার সাথে লিখে নিব আনরিলিজড প্রফিট। এইখানে আমরা ওই মানটাকে নিয়ে কাজ করব যে মানের পাশে 25%, 20% প্রফিট কথাটা উল্লেখ থাকবে। কোনটা, এই যে এটা দেখেন 25% কথাটা পাইছি, তাই না? এবং এটা কোন টাকার সাথে পাইছি, 12,000 টাকার সাথে পাইছি। এবং এখানে কি বলছিল, অন কস্ট 25% অন কস্ট। তাহলে কাজটা করব কিভাবে দেখেন, আমরা এখানে এই জায়গায় আমি লিখে দিই আনরিলিজ প্রফিট ইকুয়াল 12,000 গুণ 25% অন কস্ট বলছে। তো আমরা কি করব, অন কস্ট, কস্ট মানে আমরা 100 ধরবো হচ্ছে ব্যয়, এই 100 ব্যয়ের সাথে 25 এটাকে যোগ করব। 20 বললে 20 যোগ করতাম, 30 বললে 30 যোগ করতাম, যত বলবে সেটাকে যোগ করব। আজকের অঙ্কে 25 বলছে, তাহলে 25 যোগ করব, কত হয় 125, এবং উপরে 25 বসাবো। ঠিক আছে, এরকমভাবে আমরা হিসাব করব। তাহলে এখানে আমাদের আসতেছে 2,400 টাকা, বসাই দিলাম 2,400 টাকা, হয়ে গেল আনরিলিজড প্রফিটটা বের করা। এরপরে চলে যাব 8 নাম্বার, লাস্ট ওয়ার্কিং প্রফিট লস অ্যাকাউন্ট অফ এইচ লিমিটেড। নাম লিখেই দিছি এইচ লিমিটেড, তার মানে এখানে যা যা আনবো সব কিছু কার আনবো, শুধুমাত্র এইচ লিমিটেডের অ্যামাউন্টগুলো আনবো। ঠিক আছে, ওকে। প্রথমে এটা করার জন্য যেটা আনতে হবে, আমাদের এইচ লিমিটেডের আগের যে প্রফিট আছে সেটাকে নিয়ে বসাবো। কোনটা আছে দেখি যদি একটু, এই যে প্রফিট লস অ্যাকাউন্ট, এই যে হোল্ডিং কোম্পানি বরাবর কত আছে 1,50,000, আগে এটাকে নিয়ে বসাবো। তাহলে এখানে আমরা লিখে দিব প্রফিট লস অ্যাকাউন্ট অফ এইচ লিমিটেড 1,50,000 টাকা। এটা কি লাভ না লস, কিভাবে বুঝবো, যেহেতু লাইবিলিটিসের ঘরে আছে তার মানে এটা কি ক্রেডিট ব্যালেন্স, আর ক্রেডিট ব্যালেন্স মানে কি এটা লাভ মানে প্রফিট। ওকে, এরপরে এই প্রফিট লস অ্যাকাউন্টটার এটা তোলার পরে এটার সাথে আমাদের এই যে আমরা উপরে যে 7টা ওয়ার্কিং করছি এখান থেকে একটা একটা করে এইচ লিমিটেডের যে মানগুলো আমরা এখনও কোথাও নেই সেই মানগুলোকে বসাবো। যেরকম এখান থেকে দেখেন এই যে এইচ লিমিটেডের এই মানটা কিন্তু আমরা নিয়ে নিছি, এটা আর নিব না। আচ্ছা, ক্যাপিটাল রিজার্ভ এটা আসবে না, এই যে এই মানটা আমরা নিছি নেই এইচ লিমিটেডের 22,500, এটা এখনও নেই। সো এটা আমরা নিব কি, নাম কি রেভিনিউ প্রফিট। তাহলে এখানে আমরা বসাই দিব প্লাস রেভিনিউ প্রফিট, নাম দিয়ে কত ছিল 22,500, বসাই দিলাম 22,500। আচ্ছা, এরপরে রেভিনিউ প্রফিটের এটা হয়ে গেল। আচ্ছা, দেখেন আর কোনো কিছু নাই। সো আমরা এখন কি করব, এরপরে আমরা মাইনাস করব আমাদের এই যে আনরিলিজ প্রফিট আছে না, এইটাকে সব সময় যে অঙ্কে আনরিলিজ প্রফিট বের করব সেই অঙ্কে এইখান থেকে আনরিলিজড প্রফিটটাকে কি করব, মাইনাস করব। এই আনরিলিজ প্রফিটটাকে মাইনাস করলাম 2,400, এই মাইনাস করলাম। ঠিক আছে, আচ্ছা
এরপরে আরেকটা জিনিস আমরা নিব, সেটা কি? ডিভিডেন্ড। আমাদের এইচ লিমিটেডের একটা ডিভিডেন্ড আমরা বের করছিলাম, তাই না? এই যে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভে ঠিক যে মানটা আমরা মাইনাস করব, সেই মানটাকে আমরা কি করব? এইখানে এনে প্লাস করব। গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভে ডিভিডেন্টের যে মানটা আমরা যোগ করব, ঠিক সেই মানটা আমরা এইখানে নিয়ে কি করে দিব? মাইনাস করে দিব। এই মাইনাস ডিভিডেন্ড। তো 18,750 ছিল। তার মানে আমরা ওই জায়গায় গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভে ডিভিডেন্টের যে মানটা প্লাস করব, সেই মানটাই আমরা এখানে এনে কি করব? মাইনাস করব। ওকে, মাইনাস করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখান থেকে এটা যোগ বিয়োগ করব, ক্যালকুলেটারে তুলব। প্লাস 1,50,000 প্লাস 22,500 মাইনাস 2,400 মাইনাস 18,750। যদি উত্তরটা প্লাসে বের হয় আমরা এইভাবে লিখব, আর যদি উত্তরটা মাইনাসে বের হয় তাহলে ব্র্যাকেট দিয়ে দিব। ঠিক আছে, আজকের অঙ্কটা প্লাসে বের হয়েছে, সো এইভাবে লিখে ক্লোজ করে দিব এবং এটাকে আমরা বলবো প্রফিট লস অ্যাকাউন্ট অফ এইচ লিমিটেড। ঠিক আছে, বাস 8টা ওয়ার্কিং আমাদের করা হয়ে গেল, শেষ। এইবার আমরা চলে যাব আমাদের ব্যালেন্স শিটে। সো এখানে আমি লিখে নিচ্ছি আমাদের ব্যালেন্স শিট, নাম দিয়ে দিচ্ছি ব্যালেন্স শিট। ওকে, ব্যালেন্স শিটের মধ্যে আমাদের ছকটা আমি কেটে নিচ্ছি আগে। এখানে আমরা অ্যাসেটগুলো লিখব আর এ পাশে আমরা লায়াবিলিটিসগুলো লিখব। আচ্ছা, টাকা 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 টাকা, ঠিক আছে। ওকে, সো অ্যাসেটের ঘরে আমাদের যে যে সম্পদগুলো হবে সেগুলোকে যদি বসাই, প্রথমে ফিক্সড অ্যাসেটের কাজ করবো। আমি শর্ট করে লিখতেছি, হ্যাঁ, আপনারা আবার এতটা শর্ট করে লিখবেন না। ওকে, প্রথমে ফিক্সড অ্যাসেটের কাজ করব। প্রশ্নে যাই, আমাদের ফিক্সড অ্যাসেট এগুলো আমরা সব পরিষ্কার করে ফেলি, কারণ আমাদের কাজ এখন আবার করতে হবে। সো ফিক্সড অ্যাসেট কী কী আছে? গুডউইল ফিক্সড অ্যাসেট, আর কোনো ফিক্সড অ্যাসেট নাই। আচ্ছা, এবং আমাদের অ্যাডিশনালে কোনো অ্যাসেট আছে কিনা আমরা দেখব। এই যে এখানে আমাদের একটা ফিক্সড অ্যাসেট আছে। আচ্ছা, এগুলোকেও আমরা পরিষ্কার করে ফেলি। হ্যাঁ, না, 1 মিনিট, আমি এখান থেকে এই যে ফিক্সড অ্যাসেট, ঠিক আছে, এই ফিক্সড অ্যাসেট এই 10,000 এটাকে আমরা নিয়ে যাব। ওকে, সো আমরা এখানে প্রথমে ফিক্সড অ্যাসেট লিখছিলাম, লিখে আমরা আগে গুডউইলের কাজটা করব। এইচ এবং এস দুটোটাকে একসাথে বসাবো। হ্যাঁ, তাহলে লিখতেছি, সরি, এখানে লিখব হচ্ছে গুডউইল এইচ লিমিটেড কত ছিল? 60,000 এবং এস লিমিটেড 40,000, টোটাল কত আসতেছে? 1 লাখ। আমরা এইখানে বসাই দিব 1 লাখ, কারণ আমাদের ওয়ার্কিংয়ে কিন্তু আমরা কোনো গুডউইল পাই নাই, ক্যাপিটাল রিজার্ভ পাইছিলাম, ওইটা লায়াবিলিটিসে বসাবো। আচ্ছা, এরপরে আমাদের আর একটা কী ছিল? গুডউইল হয়ে গেল। ফিক্সড অ্যাসেট 3,60,000 2,20,000। ওকে, ফিক্সড অ্যাসেট নামই ছিল ফিক্সড অ্যাসেট। আচ্ছা, বসাই দিলাম এইচ লিমিটেড এস লিমিটেড। এইচ লিমিটেডের ছিল হচ্ছে 3,60,000 আর এখানে ছিল 2,20,000। তাহলে এটা যদি আমরা যোগ করে দিই আমাদের এখানে আসতেছে 5,80,000 টাকা। এই বসাই দিলাম 5,80,000 টাকা। ঠিক আছে, তো এরপরে যেহেতু আমাদের একটা স্থায়ী সম্পদ কম মূল্যায়ন আমরা করছিলাম, এই যে এখানে 10,000, এইটাকে নিয়ে আমরা কি করব? এখানে বসাবো। তাহলে লিখব প্লাস আন্ডার ভ্যালুড যে অ্যাসেট, সো আমরা লিখতে পারি আন্ডার ভ্যালুড অ্যাসেট কত? 10,000 ছিল, 10,000 বসাই দিলাম। সো আমাদের আসতেছে এখানে 5,90,000 টাকা। এই 5,90,000 টাকা বসাই দিলাম। ওকে, হয়ে গেল আমাদের এইটা। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেটের আর কিন্তু কোনো ফিক্সড অ্যাসেট নাই, চলে যাব কারেন্ট অ্যাসেটে। সো আমরা নামটা দিয়ে দিব এখানে কারেন্ট অ্যাসেট। ওকে, নামটা দিয়ে দিতেছি কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের কী কী আসবে আমরা যদি একটু দেখি। এই স্টকটা আসবে, ডেপ্টর্স আসবে, ক্যাশ অ্যাট ব্যাংক আসবে। আচ্ছা, স্টক, আগে স্টকটাকে বসাই 1,90,000। আচ্ছা, তাহলে লিখে দিচ্ছি স্টক এইচ লিমিটেড
এস লিমিটেড। আচ্ছা, এস লিমিটেড। আচ্ছা, মানটা আমি বসায় নিই। ওকে, তো এখানে আমাদের আস্তে আস্তে 1,90,000 টাকা বসায় দিলাম, 1,90,000 টাকা। এইখান থেকে অলওয়েজ অলওয়েজ স্টক মানেই মনে করব এখান থেকে মাইনাস করব আনরিলিজড প্রফিট। এই আনরিলিজড প্রফিট কত ছিল? 2400। এই 2400কে মাইনাস করে দেব সব সময়, ঠিক আছে? তাহলে 1,90,000 থেকে 2400 মাইনাস করলে আমাদের আস্তে আস্তে 1,87,600 টাকা বসায় দিলাম, ঠিক আছে? হয়ে গেল স্টকের কাজ। আচ্ছা, এরপরে চলে যাব আমরা আমাদের আর কি কি কারেন্ট অ্যাসেট আছে সেই ঘরে চলে যাব। আচ্ছা, স্টক হয়ে গেল। ডেপ্টর্স 30,000 75,000। আচ্ছা, এখানে আমরা বসাবো ডেভ টর্স। এইচ এর ছিল আমাদের 30,000 এবং এস এর আছে আমাদের 75,000। আচ্ছা, তো এই দুইটাকে যদি যোগ করি আমরা পাবো হচ্ছে 1,05,000 টাকা। ওকে, এবং এখান থেকে আমাদের একটা ক্রেডিটর্স নিয়ে প্রশ্ন একটা কথা বলছিল, ঠিক আছে? খেয়াল করে দেখবো আমরা, ক্রেডিটর্স নিয়ে প্রশ্ন একটা কথা বলছিল। এই যে এখানে কোথায় জানো, এই যে এস লিমিটেডের যে ক্রেডিটর্স আছে সেইটা হোল্ডিং কোম্পানি দিয়ে দিছে 24,000 টাকার মাধ্যমে কি দিয়ে দিছে। তার মানে এস লিমিটেডের ক্রেডিটর্সকে এইচ লিমিটেড পরিশোধ করে দিছে কি দিয়ে? ওদের ডেপ্টর্স দিয়ে। তার মানে ওদের ডেপ্টর্সটা এখানে যাচ্ছে, ওদের ক্রেডিটর্সটা এখানে আসছে, এরকম মানে একটা আর একটার সাথে কি কাটাকাটি হচ্ছে। যেরকম আমার কাছে 2,000 টাকা কেউ পায়, আবার আরেকজন ব্যক্তির কাছে আমি 2,000 টাকা পাই, তো আমরা কি করলাম? কাটাকাটি করলাম যে তুই ওকে 2,000 টাকা দিয়ে দে। তাহলে কি হলো? তুই আমার কাছে পাস এবং আমার কাছে ও পায়, এই জিনিসটা কি হয়ে গেল? কাটাকাটি হয়ে গেল, ঠিক আছে? সেম ব্যাপারটা এখানে হয়েছে। সো এখান থেকে আমাদের এই ক্রেডিটর্সের এই যে 24,000, এইটা আমরা ডেপ্টর্সের থেকেও মাইনাস করব এবং লাইবিলিটিসে যখন ক্রেডিটর্স করব সেখান থেকেও মাইনাস করব, এবং এটার নাম আমরা দিব ইন্টার ট্রানজ্যাকশন। ইন্টার ট্রানজ্যাকশন 24,000 টাকা এই মাইনাস করে দিলাম। ওকে, সো এখান থেকে এটা বিয়োগ করার পর আমি একটু বিয়োগটা করে নিই। 1,05,000 এখান থেকে মাইনাস করার পর আমাদের আসতেছে 81,000 টাকা। এই বসাই দিলাম 81,000 টাকা। ওকে, আচ্ছা, তো ডেপ্টর্সের কাজ হয়ে গেল। এরপর আছে ক্যাশ এট ব্যাংক। আচ্ছা, ক্যাশ এট ব্যাংক নিয়ে আমাদের প্রশ্নে কিন্তু কোনো কিছু আমরা পাই নাই। সো ক্যাশ, এটা আমরা ডিরেক্ট আমাদের 85,000 টাকা ছিল, সরি এমনি না, এইচ এবং এস দুইটাকে যোগ করে আমরা বসাবো কত? 60 25। আচ্ছা, তাহলে 60 এবং এখানে ছিল 25, কত আসে? 85,000 বসাই দিলাম, 85,000 টাকা, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের অ্যাসেটের যে পাঁচটা। তো এই পাঁচটা যদি আমরা একটু যোগ করে নিই, আমরা একটু যোগ করব। 1 লাখ যোগ 5,90,000 যোগ 87,600 যোগ, আচ্ছা, আমাদের এখানে আমরা পাচ্ছি হচ্ছে 10,43,600 টাকা পাচ্ছি। হ্যাঁ, তো আমরা লাইবিলিটিস পাসটা করে দেখি যে লাইবিলিটিসের সাথে আমাদের মিলে কিনা। প্রথমেই আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ক্যাপিটাল। কি লিখবো? ক্যাপিটাল। এবং ক্যাপিটালের ঘরে আমাদের শেয়ার ক্যাপিটাল যেটা থাকবে সেটাকে আমরা বসাবো শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল কোনটা? জাস্ট এইচ লিমিটেডের মানটা, ঠিক আছে? এইচ লিমিটেডের কত? 5 লাখ, এটাকে বসাবো। এইখানে বসাই দিলাম 5 লাখ। ওকে, তারপরে চলে যাচ্ছে আমাদের, আচ্ছা, এখানেই রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। কি? রিজার্ভ অ্যান্ড সারপ্লাস লিখে দিচ্ছি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। হ্যাঁ, এটাকে আমরা বসাবো। আচ্ছা, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে প্রথমে আমরা যেটা করব, ওয়ার্কিংয়ে যে মানগুলো আছে সেগুলো আমরা বসাবো। মানে ওয়ার্কিং থেকে যেরকম আমাদের এই যে এখানে আমরা একটা এই যে ক্যাপিটাল রিজার্ভ একটা বের করছিলাম, এটাকে বসাবো 33,750। ওকে, ক্যাপিটাল রিজার্ভ 33,750। ওকে, এরপর ওয়ার্কিং থেকে আর কোনটা বসাবো? আমাদের
এই যে প্রফিট লস অ্যাকাউন্ট অফ এইচ লিমিটেড 1,51,350। ওকে, প্রফিট লস অ্যাকাউন্ট 1,51,350 এটা বসাই দিলাম, ঠিক আছে। এবং লাস্ট আমরা যেটা বসাবো, আমাদের কোশ্চেনে যদি হোল্ডিং কোম্পানির কোনো এই হোল্ডিং কোম্পানির যদি আমাদের কোনো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমাদের কোশ্চেনে দেওয়া থাকে, সরি প্রফিট লস অ্যাকাউন্ট না, জেনারেল রিজার্ভ, কোনো কোশ্চেনে যদি এইচ লিমিটেডের কোনো জেনারেল রিজার্ভ দেওয়া থাকে, যেরকম আজকের অঙ্কে 1,20,000 ছিল জেনারেল রিজার্ভ, সো আমরা এইটাকে নিয়ে বসায় দিব জেনারেল রিজার্ভ। হ্যাঁ, কত ছিল 1,20,000, এই বসাই দিলাম 1,20,000, এই তিনটাই এখানে আসে। সো এই তিনটাকে আমরা বসাইয়া এই তিনটাকে আমরা একটু যোগ করে দেব। 33,750 যোগ হচ্ছে 1,51,350 যোগ হচ্ছে 1,20,000, আমাদের আসতেছে 3,05,100 টাকা। আচ্ছা, এটার সাথে যোগ হবে 5 লাখ, মানে আমি যে এইটা আর কি যোগ করে রাখলাম আর কি। হ্যাঁ, আপনারা আবার যোগ করতে যান না, এটা আমি জাস্ট যোগ করে রাখলাম যাতে পরে একসাথে যোগ করা না লাগে, সেই কারণে আর কি। হ্যাঁ, ওকে, এরপর আমাদের যেটা লিখতে হয় লং টার্ম লোন। সো আমরা এখানে বসাই দিতেছি লং টার্ম লোন, ঠিক আছে, লং টার্ম লোন। আচ্ছা, লং টার্ম লোনের মধ্যে আমাদের যদি কোনো ডিভেঞ্চার থাকে সেগুলোকে আমরা নিব, কিন্তু আমাদের আজকের অঙ্কে লং টার্ম লোন বা ডিভেঞ্চার কোনোটাই ছিল না, সো এখানে কোনো কাজ নেই, আমরা চলে যাব কারেন্ট লাইবিলিটিস নির্ণয় করার কাজে। আচ্ছা, তাহলে এখানে আমরা বসাই দিব কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস। ওকে, কারেন্ট লাইবিলিটিসের মধ্যে আমাদের কী কী আসবে আমরা কোশ্চেন থেকে নিব, ক্রেডিটর্স 80-50। ওকে, তাহলে এখানে আমরা বসাচ্ছি ক্রেডিটর্স, লিখে দিব ক্রেডিটর্স। ক্রেডিটর্স এইচ লিমিটেডের 80,000, এস লিমিটেডের 50,000 বসাইলাম, এবং এখানে আমাদের আসতেছে 1,30,000 টাকা। এই 1,30,000 টাকা বসালাম। কি বলছিলাম, ডেপ্টর্স থেকে যে অ্যামাউন্টটাকে মাইনাস করব সেম অ্যামাউন্টটা ক্রেডিটর্স থেকেও মাইনাস করব, মাইনাস ইন্টার ট্রানজ্যাকশন। হ্যাঁ, সো এখানে ছিল 24,000 টাকা, এই 24,000কে মাইনাস করে দিব। সো আমাদের এখানে আসবে হচ্ছে 1,06,000 টাকা। হ্যাঁ, মাইনাস করে নিলাম 1,06,000 টাকা। ক্রেডিটর্সের কাজ শেষ। বিলস পেয়াবল 40,000, শুধুমাত্র এস লিমিটেডের ঘরে আছে। ওকে, সো আমরা আগে লিখি বিলস পেয়াবল এস লিমিটেড, এইচ লিমিটেডের কিছু নাই, শুধুমাত্র এস লিমিটেড আছে। কত, 40,000, সো এই 40,000 বসাবো। এবং বিলস পেয়াবল বা রিসিভেবল নিয়ে আমাদের কিছু বলছিল কিনা আমরা যদি একটু দেখতে যাই এখানে। আচ্ছা, আমাদের বলছে দেখেন, বিলস পেয়াবল অফ এস লিমিটেড ওয়ার অল ইস্যুড ইন ফেভার অফ এইচ লিমিটেড, ডিসকাউন্টেড দিস বিলস। মানে বললো আমাদের এইচ লিমিটেডের যে বিলসটা আছে এটা পুরোটা কি করছে, হোল্ডিং কোম্পানি দিয়ে দিছে। তো আমরা কার ব্যালেন্স শিট তৈরি করতেছি, আমরা তো হোল্ডিং কোম্পানির ব্যালেন্স শিটই তৈরি করতেছি। তার মানে এই 40,000 কার ঘরে চলে গেল, 40,000 আমাদের বিলস পেয়াবল, এই 40,000 হোল্ডিং কোম্পানির ঘরে চলে গেল, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমরা বিলস পেয়াবল 40,000 টাকা বসায় দিলাম। ওকে, সো ওকে, বিলস পেয়াবল আমরা 40,000 টাকা বসায় দিলাম। এখানে একটা জিনিস আমি বুঝাই দিই, যদি আমাদের এইখানে বিলস রিসিভেবল থাকতো, ধরেন আমাদের বিলস রিসিভেবল এখানে আছে 40,000 টাকা, ঠিক আছে, তো তখন আমরা কি করতাম, মাইনাস করতাম ইন্টার ট্রানজ্যাকশন 40,000 টাকা, ঠিক আছে। এবং এই সেম কাজটা আবার এখানে করতাম, বিলস পেয়াবল 40,000, ইন্টার ট্রানজ্যাকশন 40,000, এরকম করে, মানে যে টাকাটা সাবসিডিয়ারি কোম্পানির থাকবে সেই টাকাটা আমাদের বিলস রিসিভেবলের থেকে মাইনাস করে দিব। তো আজকের অঙ্কে কিন্তু আমাদের অ্যাসেটের ঘরে কোনো বিলস রিসিভেবল ছিল না, যার কারণে বিলস পেয়াবলের যে অ্যামাউন্ট আছে এস লিমিটেডের সেটা আমাদের রয়ে গেছে, নাহলে কিন্তু এখানে কোনো অ্যামাউন্ট আসতো না, কারণ এস লিমিটেডের 40,000 এবং সেখান থেকে আমরা মাইনাস করতাম আবার ইন্টার ট্রানজ্যাকশন 40,000। সো আমাদের কি হয়ে যেত, মাইনাস করলে 40,000 কাটাকাটি হয়ে যেত, সো আমাদের এই অ্যামাউন্টটা কিন্তু কি আসতো না। সো এই 40,000 টাকা আমরা এখানে বসাই দিলাম, 40,000 টাকা। তো যেহেতু একটাই ছিল এখানে আমি আর না বসালাম, বিলস পেয়াবল বসানো হয়ে গেল। ওকে, প্রফিট লস অ্যাকাউন্ট এটা কখনো আসবে না। ওকে, এরপর আমরা চলে যাব আমাদের অ্যাডিশনাল ইনফরমেশনে, যে এখানে কোনো এক্সট্রা দায়ের কথা বলছি কিনা, আমাদের কোনো দায় এখানে ছিল না। এবং এখানে আমরা চলে যাব ওয়ার্কিংয়ে। ওয়ার্কিং বলা যায় না অ্যাকচুয়ালি, আমি যদি বলি এখানে আমাদের আরেকটা
হেডলাইন দিতে হয় সেটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট, মাইনরিটি ইন্টারেস্ট, ঠিক আছে। এবং এই মাইনরিটি ইন্টারেস্টের মধ্যে আমরা ওই যে একটা মাইনরিটি ইন্টারেস্ট আমরা নিজেরা ক্যালকুলেশন করে বের করছিলাম, সেই মাইনরিটি ইন্টারেস্টটাকে এখানে আমরা বসাবো, ঠিক আছে। মাইনরিটি ইন্টারেস্ট আমরা কত বের করছিলাম ক্যালকুলেশন করে একটু দেখে নিই, 92,500, ওকে। সো আমরা এখানে বসাই দিব, এখানে না আমরা এই ঘরে বসাই দিই 92,500 টাকা। তো এইবার আমরা এটাকে যোগ করে দিব, ঠিক আছে। অ্যাসেট পাশগুলোকে আমরা যোগ করে দিব, দেখব যে আমাদের সম্পদ পাশ এবং দায় পাশটা মিলে কিনা একসাথে, ওকে। সো আমরা যদি 92,500 ছিল 40,000, 1,06,000, হ্যাঁ আমাদের অ্যামাউন্টটা কি মিলে গেছে। সো আমরা এখানে বসাই দিই 10,43,600, এই বাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের ব্যালেন্স শিট। তার মানে আজকে আমরা 8 নাম্বার অঙ্কটা করলাম, ঠিক আছে। এবং এখানে আমাদের এই অঙ্কগুলোর মধ্যে থেকে বিস্তারিত কত নিয়মের বা কি নিয়মের অঙ্ক আসতে পারে সেটা কিন্তু আমি ফুললি আলোচনা করছি আজকে, ঠিক আছে, এই 8 নাম্বারে একটা অঙ্ক দিয়ে। সো যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে মেসেজ করে জানাবেন।